দেই। তো আজকে যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে প্লেজারিজম। তো এটা নিয়ে আপনাদের আগেও বলছিলাম যে প্লেজারিজম হচ্ছে মূলত আরেকজনের কাজ নিজের বলে চালায় দেওয়া। হ্যাঁ, আরেকজনের অ্যাসাইনমেন্ট নিজেরটা বলে চালায় দেওয়া, ইন্টারনেট থেকে কোনো লেখা অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করা, এই ব্যাপারগুলোই মূলত প্লেজারিজম। তো প্লেজারিজমটা কেন এত গুরুত্ব সহকারে আমি একটা আলাদা টপিক হিসাবে পড়াচ্ছি, কারণ এটা কিন্তু আপনাদের আইপি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চ্যাপ্টারটা ছিল ওটার মধ্যে জাস্ট একটা প্যারাগ্রাফ ছিল প্লেজারিজম। কিন্তু এই জিনিসটা নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি ঝামেলা পড়তে হবে যখন আমরা ফোর্থ ইয়ারে থিসিস করব। কারণ ওই থিসিসের সময় আমাদের যে বইটা বানাইতে হয়, থিসিসের বইটা, সেটা একটা প্লেজারিজম প্রসেসের ভিতর দিয়ে যাবে এবং দেখবেন যে আপনাদের মানে লেখালেখির মধ্যে প্রচুর পরিমাণ প্লেজারিজম বা অন্যান্য কন্টেন্টের ইউজ থাকবে, যেটা থিসিস বইয়ের অ্যাপ্রুভাল পাবে না। তখন আপনাদের টিচাররা বলবে যে এই তোমাদের 15% 20% প্লেজারিজম আসছে, তোমরা এটা ঠিক করে নিয়ে আসো, ঠিক করে নিয়ে আসো, বারবার স্যাররা ফেরত পাঠাবে। আর আপনারাও একটু কনফিউজ থাকবেন যে আসলে হচ্ছেটা কি, পারতেছি না কেন, হয় না কেন, নামে না কেন স্কোর। তো এই ব্যাপারগুলাই আমরা একটু একটু করে দেখব। একটা যেহেতু আপনাদের আগে এই বিষয়ে কোনো আইডিয়া আছে কারো প্লেজারিজমের ব্যাপারে, আগে কারো আইডিয়া আছে? আচ্ছা, না থাকলেও সমস্যা নাই, যেহেতু আমরা প্রথম দিকে আছি, অনেক ক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো হয় নাই। তবে এই জিনিসগুলা আপনারা ইংলিশ ক্লাসেও পাইতে পারেন, অথবা যদি আপনাদের রিসার্চ রাইটিং বা এই ধরনের কোনো কোর্স থাকে, আমি জানি না আছে কিনা। তবে যেহেতু আমার এখানে এথিক্সের ভিতরে একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্লেজারিজম, সেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্লেজারিজমের সংজ্ঞা তো আর এরকম মুখস্থ কিছু নাই। বেসিক্যালি theft and passing off of someone's ideas or words as your own, অর্থাৎ আরেকজনের আইডিয়া, আরেকজনের ওয়ার্ডস, আরেকজনের লেখা এটা নিজের বলে চালায় দেয় হচ্ছে প্লেজারিজম। তো প্লেজারিজম একাডেমিক ওয়ার্ল্ড, মানে যে এই যে আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, হ্যাঁ, বা পরবর্তীতে আমরা হয়তো বিদেশে মাস্টার্স বা পিএইচডি বা এইসব লেভেলে যখন পড়াশোনা করতে যাব, সেই একাডেমিক পড়াশোনাতে এটা একটা ক্রাইম হিসাবে কনসিডার করা হয়। এটার শাস্তি কি কি হইতে পারে? প্রথম কথা হচ্ছে যে ধরেন আমি আপনাদের একটা কোর্স দিলাম, সেই কোর্সে আপনারা প্লেজারিজম করলেন এবং সেটা ধরা খাইল। তো ধরা খাওয়ার পরে যেটা হবে যে শুধু ওই অ্যাসাইনমেন্টটাতে যে 0 পাবেন তা না। ওই ফেইলিউর অফ দ্য কোর্স, মানে ওই কোর্সটাতে টোটালি ফেল করবেন। এবং রিপিটেডলি সামনের সাবসিকুয়েন্ট সেমিস্টার গুলোতেও যদি একই অফেন্স আসে, তখন সেই ক্ষেত্রে আপনাকে সেমিস্টার সাসপেন্ড করবে। তার মানে অন্যান্য সেমিস্টার অন্যান্য কোর্স থেকেও বের করে দিবে। এবং আরো যদি রিপিটেডলি চলতে থাকে তখন আপনাকে প্রোগ্রাম থেকেই ডিসমিস করে দিতে পারে। তো আমরা যারা মোটামুটি আমাদের ভাই বোন বন্ধু বান্ধব অনেকেই হয়তো বিদেশ থাকে, তো আমরা সবাই জানি যে বিদেশে আসলে যাওয়াটা বেশ কঠিন। হুম। বিদেশ যাওয়া কি খুব সহজ? না স্যার, না, কঠিনই। অনেক কাগজপত্র, মানে এমন না যে অল্প একটা কাগজ ফিল আপ করলাম, কিছু টাকা দিলাম, চলে গেলাম, এত সোজা না। যে আমাদের সোনারগাঁও ভার্সিটির স্টুডেন্টরা জার্মানি অনেকেই যায়, তো এক একজন 2 বছর 3 বছর ওয়েট করে, তাদের ভিসার আসে না, বা ইয়াতে যেটা ইন্টারভিউ কলটা আসে না। দেখা যায় যে ও জার্মানি যেতে যেতে এদিকেই তার অনার্স পাস হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো এত কষ্ট করে যাবেন, কিন্তু যেটা হবে যে এরকম প্লেজারিজম, এই জিনিসটা যদি আইডিয়া না থাকে বা এই জিনিসটা যদি প্র্যাকটিস করে, তখন জিনিসটা যেটা হবে যে ওরা আপনাকে আপনার ওই মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামটা থেকেই বের করে দিবে। এবং যারা জানেন তারা তো জানেনই যে সেটা হচ্ছে আপনি যেই কারণে বিদেশে যাচ্ছেন সেই কারণটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, চাকরি নিয়ে বিদেশে গেলাম, চাকরিটা যদি চলে যায়, তো স্টাডি পারপাসে গেলাম, ওই স্টাডি প্রোগ্রামটা যদি আমি আমি বের করে দেয়, ডিসমিস করে দেয়,
তাহলে তারা সর্বোচ্চ 10 থেকে 15 দিন সময় দিবে। হ্যাঁ, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো সময় দিবে। এই সময়ের মধ্যে আপনাকে ওই কান্ট্রি লিভ করে দেশে ফেরত আসতে হবে। আর যদি সেটা না করেন তখন আপনি ইলিগাল হয়ে যাবেন। আপনার পিছে পিছে পুলিশ ঘুরবে। সো তো বুঝাই যাচ্ছে যে আসলে একটা সামান্য প্লেজারিজমের জন্য কতখানি ডেঞ্জারাস ব্যাপার ঘটতে পারে। তো প্লেজারিজম চেকিং এর জন্য বিভিন্ন সফটওয়্যার আছে। সফটওয়্যারের মধ্যে একটা খুব পপুলার ওয়েবসাইট বা সফটওয়্যার যাই হোক বলেন না কেন, সেটা হচ্ছে টার্নিটিন। তো টার্নিটিন যেটা করছে এই লিঙ্কটার মধ্যে গেলে যে আপনারা টার্নিটিন ওয়েবসাইট থেকে একটা সাজেশনের মতো দেওয়া হয়েছে যে আসলে কোন কোন কাজ করলে প্লেজারিজম হয়। হ্যাঁ, কি কি কাজ করলে প্লেজারিজম হয় এই জিনিসটা তারা বেশ সুন্দর করে পয়েন্ট করে করে উদাহরণ সহকারে আপনাদের সামনে দিয়ে রাখছে। তো আমরা এটা একটু দেখবো যে আসলে মানে কোন কোন কাজ বা কি কি করলে অ্যাকচুয়ালি প্লেজারিজম কাউন্ট হয়। তো প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্লোন, সাবমিটিং অ্যানাদার্স ওয়ার্ক, ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যাজ ওয়ান্স ওন। অর্থাৎ একদম ধরেন এই যে এটা হচ্ছে সোর্স টেক্সট, এটা হচ্ছে আপনার স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট। এইখানে টাইটেল থেকে শুরু করে যা লেখা আছে এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড তাই কপি করে দিছে। হুম, এটা আমরা অনেক সময় করি না? এ, কোন একটা ওয়েবসাইট থেকে একটা কিছু পাইছে, একটা টান দিয়ে কপি পেস্ট মেরে দিয়ে জমা দিয়ে দিলাম যাওয়ার। তো এটা তো 100% প্লেজারিজম বুঝাই যাচ্ছে। পুরা জিনিসটা দেখেন রেড কালার, তার মানে কি পুরাটাই প্লেজারিজম ধরা হয়েছে। তো তারপরে তারা বলতেছে কন্ট্রোল সি, অর্থাৎ কপি, যে contains significant portions of text from a single source without alterations। অর্থাৎ এটা আমার সোর্স টেক্সট ছিল, তো এইখান থেকে কপি করে এখানে পেস্ট করছে এবং কয়েকটা ওয়ার্ড খালি চেঞ্জ করছে। তার মানে দেখেন এখানে সে টাইটেলটা চেঞ্জ করছে, আর এই পুরা লেখাটার মধ্যে মাত্র এই কয়টা জিনিস তার নিজের লেখা। এই এন্ড ওয়াইল, এখানে লিখছিল সিন্স ইটস ফার্স্ট ডিসকভারি, এখানে লিখছে ফ্রম দ্য টাইম অফ ইটস ফার্স্ট ডিসকভারি। মানে এই দুইটা জিনিস ছাড়া বাদ বাকি পুরা জিনিসটা স্যার কপি, হুবহু কপি। এটাও প্লেজারিজম ধরবে অবশ্যই। 3 নাম্বার তারা বলতেছে ফাইন রিপ্লেস, তার মানে হচ্ছে যে চেঞ্জিং কিওয়ার্ডস এন্ড ফ্রেজেস বাট রিটেইনিং দ্য এসেনশিয়াল কন্টেন্ট অফ দ্য সোর্স। অর্থাৎ এই ক্ষেত্রেও ব্যাপারটা সেম, এই ক্ষেত্রে সেই টাইটেল চেঞ্জ টেস করছে, কিন্তু আসলে দেখেন যে কয়েকটা ওয়ার্ড যেমন এখানে অরিজিনাল টেক্সটে ইউজ করছিল নন ইন্ডিজিনিয়াস পিপল, সে খালি ওই ইন্ডিজিনিয়াস ওয়ার্ডটার একটা সিনোনিম ইউজ করছে, নন নেটিভ পিপল, বাস শেষ। এখানে 19 লিখছে কথায়, এখানে 19 সে সংখ্যায় লিখছে, এরকম দু একটা চেঞ্জ করে জমা দিয়ে দিচ্ছে। 100% প্লেজারিজম হচ্ছে, পুরোটাই লাল হয়ে আছে। 4 নাম্বার তারা বলতেছে রিমিক্স। রিমিক্স বলতে যেটা বোঝাচ্ছে, যেটা আমরা অনেক বেশি পরিমাণে করি যখন আমরা কিছু একটা লেখা জমা দিই অ্যাসাইনমেন্ট, তো সেটা হচ্ছে প্যারাফ্রেজ ফ্রম মাল্টিপল সোর্স মেড টু ফিট টুগেদার। অর্থাৎ এটা একটা সোর্স টেক্সট, তো এখান থেকে কিছু নিছে, আবার আরেকটা এরকম আর্টিকেল থেকে কিছু নিছে, আবার আরেকটা আর্টিকেল থেকে কিছু নিছে। তো এখানে দেখেন যে রেড কালার যেটা, এটা একটা একটা পার্ট থেকে নিছে, আবার হলুদটা অন্য একটা পেপার থেকে নিছে, আর বেগুনিটা আরেকটা পেপার থেকে নিছে। কিন্তু নিজের লেখা কদ্দূর? নিজের লেখা হচ্ছে এদ্দূর, এদ্দূর, এই হি, এগুলা খালি নিজের লেখা, আর বাদ বাকি পুরাটাই প্যারাফ্রেজ করে বা কপি করে নিয়ে আসছে মাল্টিপল সোর্স থেকে। হুম, যেমন আমি আপনাদের অ্যাসাইনমেন্ট যখন দিব আপনারা কি করবেন? চ্যাট জিপিটিতে সার্চ দিবেন, জেমিনিতে দিবেন, ডিপসিকে দিবেন, ওখান থেকে ফার্স্ট প্যারা, এখান থেকে সেকেন্ড প্যারা, এখান থেকে থার্ড প্যারা, এমনি করে নিয়ে নিয়ে একটা অ্যাসাইনমেন্ট বানাবেন। ঠিক আছে, 100% প্লেজারিজম কাউন্ট হবে। আচ্ছা, তারপরে দেখি যে রিসাইকেল, অর্থাৎ borrows generously from the writer's previous work without citation। তো এখানে যেটা করছে সেটা হচ্ছে যে সে এখানে কিছু ওয়ার্ড চেঞ্জ করছে, কিছু লেখা তার নিজের লিখছে, কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, জেনারেসলি মানে কি, বড় মানে কি, বড় মানে হচ্ছে ধার করা। তো অলমোস্ট এই লেখাটা আর এই লেখাটা অলমোস্ট সেম, একই জিনিস, ওর থেকেই পুরাটাই ধার করে এখানে নিয়ে আসা হয়েছে। অল্প কিছু ওয়ার্ডের চেঞ্জ, দুই একটা ওয়ার্ড তার নিজে, আর বাদ বাকি পুরাটাই আসলে এই এই অরিজিনাল টেক্সট থেকে আসতেছে। তো এটার নাম হচ্ছে রিসাইকেল, মানে আরেকজনের কাজ আরেকবার ব্যবহার করা। এরপরে নাম দিচ্ছে হাইব্রিড, মানে একটা হাইব্রিডের গাড়ি, প্রিয়াসের ছবি দিয়ে রাখছে বোধহয়।
আচ্ছা, হাইব্রিড অর্থ কি? কম্বাইন্স পারফেক্টলি সাইটেড সোর্সেস উইথ কপিড প্যাসেজেস উইদাউট সাইটেশন। তো এখানে আবার হে আরো বুদ্ধিমান। সে করছে কি, এখানে এইটুকু অংশে সে সুন্দর মতো সাইটেশন করছে। দেখেন এখানে সাইটেশন মানে হচ্ছে রেফারেন্স দেওয়া, যে অ্যাকচুয়ালি কোন আম, কোন ওয়েবসাইট বা কোন সোর্স থেকে আমি নিয়ে আসছি সেটা আহ, সেটার সেটার একটা রেফারেন্স হিসাবে দেওয়া দিছে, ঠিক আছে। এইটুকু অংশ সে রেফারেন্স ঠিকই দিছে, কিন্তু উপরে নিচে পুরোটাই কপি। ঠিক আছে, উপরে নিচে সব কপি। অর্থাৎ সে বুঝাইতে চাচ্ছে টিচারকে যে স্যার আমি সাইটেশন পারি, আমি সাইটেশন করছি, কিন্তু আসলে উপরে নিচে সবই কপি কন্টেন্ট। অল্প একটু অংশ তার নিজে লিখে সেই অংশটুকু সে সাইড করে রাখছে। এটার নাম হচ্ছে হাইব্রিড, তার মানে হচ্ছে কপি আর নিজস্ব দুটো মিলাই মিলাই লেখা। তারপরে ম্যাশআপ, একজন আসছে, এন্ট্রি দিয়ে নিই। ম্যাশআপের মধ্যে কি বলতেছে দেখি, যে মিক্সেস কপিড ম্যাটেরিয়াল ফ্রম মাল্টিপল সোর্সেস। ওই একই জিনিস মোরলেস, যে একাধিক সোর্স থেকে কপি করে লেখা। আচ্ছা, এরপর লিখছে 404 ইরর। তো এর বুদ্ধিটা কি? এর বুদ্ধিটা হচ্ছে যে সে অনেক ধরনের কন্টেন্ট লিখছে এবং সেগুলো আবার সাইটেশনও করছে সুন্দর মতো। এখানে 1 2 3 সুন্দর সুন্দর সাইটেশন দিছে। কিন্তু মজার বিষয় হচ্ছে স্যার, এই কোনোটা সাইটেশনই রিয়েল না, এগুলো সব ফেক সাইটেশন। স্যার কি শুনতেছেন আমার কথা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আসলে এগুলো বাটপারি সাইটেশন। এরকম কোনো রাইটার কোনো কিছুই লেখে নাই। তার বিষয় হচ্ছে স্যার বলছে 10টা 12টা সাইটেশন দিতে, তা আমি কিছু বানাই বানাই লিখে দিই। হ্যাঁ, এ তো আর বসে বসে চেক করবে না। এরকম চিন্তা ভাবনা থেকে যে জিনিসটা করে সেটা হচ্ছে, এখানে এমন কিছু কিছু জিনিস সে লিখে রাখছে যেগুলো আসলে অস্তিত্বই নেই, কিন্তু সে বুঝাচ্ছে যে আমি সাইটেশন দিছি। দেন আসতেছে হচ্ছে অ্যাগ্রিগেটর, ইনক্লুডস প্রপার সাইটেশন টু সোর্সেস বাট দ্য পেপার কন্টেন্স অলমোস্ট নো অরিজিনাল ওয়ার্ক। আচ্ছা, এই ভদ্রলোক কি, এই ভদ্রলোক করছে যেটা, সেটা হচ্ছে সে নিজেই লিখছে এবং সুন্দর সাইটেশনও দিছে, সবই করছে। তো বিষয়টা হচ্ছে এই এই পুরা লেখাটার মধ্যে এই 3টা ওয়ার্ড ছাড়া তার নিজের ব্রেন থেকে কিছু আসে নাই। ঠিক আছে, অর্থাৎ সব সাইটেশন দিলে তো হবে না। আপনি যদি প্রত্যেকটা লাইনই আরেকজনের থেকে কপি করেন, তাহলে আপনার নিজস্বতাটা কি, আপনার অ্যাসাইনমেন্ট কোথায়? ঠিক না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটাও একজনের থেকে নিছে, এই লাইনটাও একজনের থেকে নিছে, এই লাইনটাও একজনের থেকে নিছে। তো সবই যদি আরেকজনের থেকেই নেয়, তাহলে তার নিজের লাইন কি, তার নিজের নিজের লেখা কোথায়? এটাও প্লেজারিজমের ভিতরে পড়ে যাচ্ছে। এন্ড ফাইনালি আসতেছে হচ্ছে রিটুইট, অর্থাৎ ইনক্লুডস প্রপার সাইটেশন, সাইটেশনও আছে, সবই আছে, কিন্তু এই দুইটা লেখা যখন পাশাপাশি দেখবে, মানুষের মনে হবে একই লেখা দুইবার পড়লাম। অর্থাৎ এখানে যেটা হচ্ছে, এখানে প্যারাফ্রেজও হয়েছে, পুরাপুরি কপি করে নাই, আবার সাইটেশনও করছে, কিন্তু আসলে এই লেখা আর এই লেখা মোরলেস একই জিনিস, একই কথা। অর্থাৎ includes proper citation but relies too closely on the text's original wording and or structure. The টেক্সটের যে অরিজিনাল ওয়ার্ডিং এবং স্ট্রাকচার আছে সেটা মোরলেস একই। তাহলে আমরা মোটামুটি দেখতে পারলাম যে কি কি কাজ করলে এই টার্নিটিন বা বিভিন্ন ধরনের প্লেজারিজম চেকিং যে সফটওয়্যার গুলো আছে, সেই সফটওয়্যার গুলা কিভাবে আপনাকে প্লেজারিজম ধরবে। এইটুকু কি বুঝতে পারছেন যে কোন কোন কাজগুলা করলে হয়? শুধু কপি পেস্ট করলে যে প্লেজারিজম হয় তা না, প্যারাফ্রেজ করলেও প্লেজারিজম হয় যদি, মানে মোরলেস আপনি খালি নিজের থেকে কোনো কাজই করলেন না, আর পুরাটাই হচ্ছে আরেকজনের কন্টেন্ট লিখলেন বা প্লেজারাইজ করলেন, সরি প্যারাফ্রেজ করলেন। তো প্যারাফ্রেজ কি জিনিস এগুলো নিয়ে একটু করে বলবো। তো এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এপিএ সাইটেশন বা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তাদের প্রেসক্রাইবড যে সাইটেশন ফরম্যাটটা আছে সেই ফরম্যাট। তাহলে সাইটেশন মানে কি? সাইটেশন মানে হচ্ছে বেসিক্যালি আমি যার থেকে ইনফরমেশন নিব, সেই ইনফরমেশনটা নেওয়ার একটা সিস্টেম থাকতে হবে, একটা ফেয়ার ওয়েতে নিতে হবে, এবং এটা একটা ফরম্যাটের মধ্যে দিয়ে নিতে হবে, একটা নির্দিষ্ট ফরম্যাটে নিতে হবে। সাইটেশনের অনেক ফরম্যাট আছে। আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে আইট্রিপলি ফরম্যাট। মূলত যে কোনো সায়েন্টিফিক বা টেকনোলজিক্যাল যে জার্নাল পেপারগুলো থাকে সেগুলোতে আমরা সবসময় আইট্রিপলি ফরম্যাটে
সাইটেশন করি। তবে যেহেতু আমি আপনাদের হিউম্যানিটিস কোর্সটা পড়াচ্ছি, সেহেতু হিউম্যানিটিস কোর্স বা হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ এই রিলেটেড রিসার্চ পেপারগুলোতে আমরা বহুল ব্যবহৃত এবং সারা ওয়ার্ল্ডেই অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ব্যবহৃত সাইটেশন স্ট্যান্ডার্ড হচ্ছে এপিএ 7th এডিশন। তো আমরা এপিএ 7th এডিশনটা একটু স্টাডি করব। তো সাইটেশন অর্থ কি, যে যার থেকে আমি ইনফরমেশন নিচ্ছি তাকে রেফারেন্স করা। তো তাকে যখন রেফারেন্স করব, তাকে দুইটা প্লেস, দুইটা জায়গায় তাকে রেফারেন্স করতে হবে। একটা হচ্ছে আপনার ইন বডি অফ দ্য পেপার, মানে আপনার ধরেন একটা এসে লিখতে দিলাম, সেই এসের মধ্যে ওই লেখার ভিতরে বলতে হবে যে আমি এই অংশটুকু একজনের থেকে পাইছি। একটা উদাহরণ দেই। তো মনে করেন যে আহ, বাংলাদেশ, আচ্ছা ব্যুরো বানান কি, BREAU না? তো এখানে BUREAU, এটাই তো কথা। হ্যাঁ, ব্যুরো। তো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটার নাম শুনছেন কখনো? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটা মূলত হচ্ছে একটা বাংলাদেশি গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ তারা অর্গানাইজ করে থাকে। এবং অনেক বিষয়, ধরেন কথার কথা, এই যে জুলাই মুভমেন্ট গেল, তাহলে এখানে আমরা একটা স্ট্যাটিস্টিক্স ধরতে পারি যে 20 বছরের নিচে কতজন মানুষ মারা গেল, বা 20 বছর থেকে 30 বছরের মধ্যে কতজন মারা গেল, বা আহত কয়জন হইলো, তাদের চিকিৎসার পিছনে কত খরচ হলো, এগুলো স্ট্যাটিস্টিক্স ইনফরমেশন। তো মনে করেন তাদের ওয়েবসাইটে গেলেন, এবং আপনার অ্যাসাইনমেন্ট একটা ছিল যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স। ঠিক আছে? যে সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্ট, এটা পজিটিভ বা নেগেটিভ উভয় ইম্প্যাক্টই আপনাকে লিখতে হবে, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। তো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ওয়েবসাইটে আপনি একটা তথ্য পাইলেন। কি তথ্য পাইলেন? তথ্য পাইলেন যে 18 থেকে, সরি, 13 থেকে ধরেন 20 বছর, হ্যাঁ, 20 ইয়ার ওল্ড বাংলাদেশি পিপল স্পেন্ড অ্যারাউন্ড, ধরেন কথার কথা একটা 6 আওয়ার্স ডেইলি অন সোশ্যাল মিডিয়া। এরকম একটা তথ্য আপনি কোথাও পাইলেন, হয়তো একটা টেবুলার ফরম্যাটে পাইছেন। হ্যাঁ, একটা টেবিল আকারে কোনো জায়গায় লেখা ছিল, অথবা কোনো একটা এক্সেল শিটে পাইছেন, বা যেভাবেই হোক, এটা আপনার ইনফরমেশন না, এটা হচ্ছে এই ওয়েবসাইটটার মধ্যে আমরা পাইছি। তো এখন আপনি চাচ্ছেন যে আমার যে অ্যাসাইনমেন্টটা, এটাও তো কিছুটা এই টিনেজার রিলেটেড। তো এই 13 থেকে 20 ইয়ার, এরা তো টিনেজারই, ঠিক না? আপনি চাচ্ছেন যে তারা যে প্রতিদিন 6 ঘন্টা করে ইউজ করে মোবাইল ফোন, সরি, সোশ্যাল মিডিয়া, এই এই তথ্যটা আমি আমার আমার অ্যাসাইনমেন্টে ইউজ করতে চাই, তাহলে আমার অ্যাসাইনমেন্টটা খুব একটু স্ট্রং হবে, একটু ভালো হবে, আমি অ্যান্সারটা ভালো হবে, আমি বেশি মার্ক পাবো। তো ওই চিন্তা থেকে আমি এই ইনফরমেশনটুকু নিতে চাচ্ছি। হ্যাঁ, এই এই ইনফরমেশনগুলো আমার লেখায় ইউজ করতে চাচ্ছি। তো আপনার মনে করেন লেখার মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ, ঠিক আছে, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখলাম, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেক কিছু লেখা আছে। তো একটা জায়গায় আপনি বললেন যে রিসেন্ট স্টাডি শোস দ্যাট, ঠিক আছে, ইয়াং বাংলাদেশি অ্যাডাল্টস spend um, 6 hours on average daily on various social media websites. এরকমই কিছু একটা আপনি লিখতে চাইলেন, হ্যাঁ? তাইলে এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের লাইনটা, বুঝতে পারছেন? এটা কি অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে আমার সোর্স। আমার কোনো একটা ইনফরমেশনের সোর্স হচ্ছে এটা, এটাই হইতে পারে আমি তাদের ওয়েবসাইটে পাইছি। তাহলে এই যে আমি এখান থেকে যে ইনফরমেশন গুলো ইউজ করলাম, যেমন 6 আওয়ার্স,
এটা আমি ইউজ করলাম। তারপরে ধরেন ইয়াং বাংলাদেশি, এই জিনিসটা যে আমি এখান থেকে নিয়ে আসলাম, এই যে 13 to 20 ইয়ার্স, তাহলে বলেন তো একে আমার সাইট করতে হবে না? হুম, অরিজিনাল যে সোর্স অফ ইনফরমেশন তাকে আমার রেফারেন্স করতে হবে না? কারণ আমি তো রিসার্চটা ঘরে ঘরে গিয়ে করি না। সে কষ্ট করে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়াইছে, স্কুল কলেজে গেছে, বিভিন্ন আহ, সে চালাইছে, সার্ভে চালাইছে, সে মানুষকে জিজ্ঞেস করছে, ভাই আপনি কতক্ষণ ফেসবুক চালান? এরপর না সে কষ্ট করে ইনফরমেশনটা আনছে। আমি যে তার ইনফরমেশনটা সুন্দর মতো আমার অ্যাসাইনমেন্টে ইউজ করে ফেললাম, তাহলে তাকে একটু রেফারেন্স দিতে হবে না? হুম। হ্যালো, স্যাররা কি আছেন না সব ঘুম? না, জি জি স্যার স্যার আছে। আছে তো। না স্যার, আছে স্যার, অবশ্যই দিতে হবে স্যার। হ্যাঁ, তো তাইলে এই জিনিসটাই আমি করতে হবে, অর্থাৎ আমার অ্যাসাইনমেন্টের লেখার ভিতরে ভিতরেই তাকে সাইটেশন করতে হবে। তাহলে আমরা একটু ইনটেক্স সাইটেশনের স্টাইলটা একটু দেখে আসি। স্যার, আহ, যদি আমি কপি করে সেটা যদি রেফারেন্স দিই সেক্ষেত্রে এটা ধরবে কিনা বা? হ্যাঁ হ্যাঁ, ধরবে তো। ওই যে দেখাইলাম না যে আহ, মানে তার নিজস্ব কোনো লেখা নাই, পুরাটাই কপি এবং তারপরে রেফার করে দেওয়া, তাইলেও প্লেজারিজম ধরবে। আমি দেখাইলাম না আপনাদের ওই যে 10টা পয়েন্ট, যে তার মধ্যে একটা পয়েন্ট তো এরকমই ছিল। আচ্ছা, তো আমি দেখাবো যে আস্তে আস্তে দেখবো যে হয়তো এই ক্লাসে কমপ্লিট হবে কিনা জানি না, বাট এখন স্যার কোনো আস্তে একটা আস্তে দেখবো। পপুলার টপিক নিয়ে লিখতে গেলে তো স্যার অলমোস্ট সবার লেখা সেমই হবে, এটা যেখান থেকে হ্যাঁ লিখ। হ্যাঁ, এটার যে সিস্টেম আছে, এটা সিস্টেম আছে, আমরা দেখব। তো আমরা একটু দেখে আসি যে এইটা না, নয় এইটা, হ্যাঁ এইটা। তো এইগুলা আপনাদের স্লাইডেই আপনারা পাবেন, এই গাইডগুলা যেগুলো থেকে আমি পড়াচ্ছি। তো প্রথমে আমরা দেখবো যে ইনটেক্স সাইটেশন করে কিভাবে। আচ্ছা, তো ইনটেক্স সাইটেশন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল, আর একটা হচ্ছে প্যারেনথেটিক্যাল স্টাইল। ন্যারেটিভ মানে হচ্ছে যে আহ, আপনি প্যারাগ্রাফের মতো করে বলবেন। যেমন আমি যদি এই লেখাটাই আহ, যেভাবে লিখছি, হ্যাঁ সেটা যদি একটু হিসাব করি, এই লেখাটা কিন্তু আমি ন্যারেটিভ স্টাইলে লিখছি। যে যেমন দেখেন, আমি ওর ইনফরমেশনটা ইউজ করছি কিন্তু লিখছি কিভাবে। রিসেন্ট স্টাডি শোজ দ্যাট ইয়াং বাংলাদেশি অ্যাডাল্টস স্পেন্ড 6 আওয়ার্স অন অ্যান এভারেজ অন ভেরিয়াস সোশ্যাল মিডিয়া। তাহলে এটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল, মানে প্যারাগ্রাফের অ্যান্সারের মধ্যে আপনি ইনফরমেশনটা ইউজ করতেছেন। তো তখন সেটার প্রপার সিস্টেম, তখন সিস্টেম হচ্ছে আপনি যার সোর্স থেকে ইনফরমেশনটা নিচ্ছেন তার লাস্ট নেমটা লিখবেন, ঠিক আছে? এবং ব্র্যাকেটের মধ্যে এই পেপারটা বা এই আর্টিকেলটা কবে লেখা হয়েছিল সেটা সাইট করবে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেই, যেমন এই যে দেখেন, ইমাজিনেশন ইজ ক্রুশাল। হ্যাঁ, ইমাজিনেশন ইজ ক্রুশাল, এই লাইনটা আসলে আপনার অ্যাসাইনমেন্টে ইউজ করা হইলেও এই লাইনটা আপনি লেখেন নাই। এই লাইনটুকু আসলে এই সেন্ডেক ভদ্রলোকের লেখা। সো আপনি এইভাবে লিখতে পারেন যে সেন্ডেক 2015 কন্টেন্ডেড দ্যাট সামথিং। তাহলে আমি আমি আমারটা কিভাবে লিখতে পারি? আমারটা এইভাবে লিখতে পারতাম যদি প্রপার সিস্টেমে লিখি, যে রিসেন্ট স্টাডি ফ্রম দ্য বাংলাদেশ বাংলাদেশ BUR ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স ধরেন কথার কথা এই স্ট্যাটিস্টিক্সটা 2022 সালে, হ্যাঁ, শোজ দ্যাট, তারপরে এখানে যা যা লেখা আছে সেটাই সেটাই লিখলাম, সমস্যা নেই। কপি করে ঠিক আছে? তাহলে দেখেন তো এইখানে তাহলে জিনিসটা সুন্দর মতো হইলো না, যে আমি অ্যাকচুয়ালি ইনফরমেশনটা পাইছি কার থেকে, ঠিক আছে? সেই জিনিসটাই আমি লিখলাম না। হুম, দেখেন এই দুইটা লেখার মধ্যে ডিফারেন্সটা কি? এই দুইটা লেখার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একজন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে রেফার করতেছে, আরেকজন জাস্ট সিম্পলি বলে দিচ্ছে যে বাংলাদেশি
ইয়াং অ্যাডাল্টরা 6 ঘন্টার উপরে সোশ্যাল মিডিয়াতে কাটায়। তাহলে দুইটার মধ্যে কোনটা ভালো বলেন তো? ডেফিনিটলি নিচেরটা ভালো। কারণ নিচেরটা হচ্ছে প্রপারলি সোর্সটাকে সাইট করতেছে। বুঝতে পারছেন? তাহলে এটার নাম কি? ইনটেক্সট সাইটেশন। এবং এটার স্টাইলটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল। এটার স্টাইলটা কি? ন্যারেটিভ সাইটেশন, ন্যারেটিভ স্টাইল। এই সেম কাজটাই, এই ইনটেক্সট সাইটেশনটা আরেকটা স্টাইলেও করা যায়। সেটার নাম হচ্ছে প্যারেনথেটিক্যাল সাইটেশন। স্যাররা প্যারেনথিসিস মানে কি? প্যারেনথিসিস এই ওয়ার্ডটার মানে কি? হুম, প্যারেনথিসিস। হ্যালো, প্যারেনথিসিস মানে কি? সি প্রোগ্রামিং করি নাই স্যাররা। স্যার ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, গুড। ফার্স্ট ব্র্যাকেটকে ভালো ভালো ইংলিশে কি বলে? প্যারেনথিসিস বলে। আচ্ছা, তাহলে সেকেন্ড ব্র্যাকেটকে কি বলে? এটাকে কি বলে ভালো ইংরেজিতে? কার্লি ব্রেস। হ্যাঁ, ব্রেসেস, ব্রেসেস। আর যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, এটাকে কি বলে ইংলিশে ভালো? এটাকে কি বলে? হুম, এটার ভালো ইংলিশ হচ্ছে ব্র্যাকেটস। তাহলে এখন মনে থাকবে সারা জীবন প্যারেনথেসিস কোনটা, ব্রেসেস কোনটা, ব্র্যাকেটস কোনটা? জি স্যার। আচ্ছা, তো সে যাই হোক, তো এইটা এই সেম ইনটেক্স সাইটেশনটাই আরেকটা স্টাইলেও লেখা যায়। কিভাবে লেখা যায়? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা করব যে এইটুকু অংশই লিখলাম আগের স্টাইলটাই, আগের স্টাইলটাই আমরা লিখলাম, কিন্তু এইবার একটু কাহিনী আছে। সেটা হচ্ছে আমরা লিখলাম রিসেন্ট স্টাডি শোজ দ্যাট ইয়াং বাংলাদেশি অ্যাডাল্টস স্পেন্ড 6 hours অন এভারেজ ডেইলি অন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস। তারপরে একটা ব্র্যাকেট দিলাম এবং এইখানে লিখে দিলাম বাংলাদেশ, BURE, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, কমা 2022। এটাও অ্যাকসেপ্টেবল। তাহলে দুইটা স্টাইল দেখতেছি। একটা হচ্ছে এইভাবে প্যারাগ্রাফের মতো লেখা। যেমন আপনি ধরেন কোন একটা ইনফরমেশন পাইলেন, মনে করেন যে মঞ্জুরুল, ওনার একটা বই আছে। তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে মঞ্জুরুল, যদিও ফার্স্ট নেম ধরে না, অ্যাকচুয়ালি লাস্ট নেম ধরে, মানে হচ্ছে বেসিক্যালি ওনার নাম হচ্ছে মঞ্জুরুল আলম মাহি। তো সেই হিসেবে ওনার এই মঞ্জুরুলটা ধরবে না, ধরবে হচ্ছে এই মাহি নাম। হ্যাঁ, মাহি ধরেন 2025 সালে আমাদেরকে ইনফর্মড আস অ্যাবাউট দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট অফ এআই, এরকম একটা লাইন ধরেন হইল। তাহলে মাহির যে পেপারটা বা মাহির যেই আর্টিকেলটা, সেখান থেকে আমরা হচ্ছে এই ইনফরমেশনটুকু পাচ্ছি, রিসেন্ট ডেভেলপমেন্ট অফ এআই, এটা আমরা তার থেকে জানতে পারছি। তো এইভাবে আপনি লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন অন্যভাবে যে এআই হ্যাজ ডেভেলপড ট্রিমেন্ডাসলি, হ্যাঁ, ট্রিমেন্ডাসলি ইন দ্য রিসেন্ট ইয়ার্স। এবং এই ইনফরমেশনটা আপনি কোত্থেকে পাইছেন? মাহি 2025। দুই স্টাইলেই লিখতে পারেন, দুইটাই ইনটেক্স সাইটেশনের লিগ্যাল স্টাইল। তাহলে স্যাররা কি দুইটা স্টাইল বুঝতে পারছেন, ন্যারেটিভ এবং প্যারেনথেটিক্যাল? জি স্যার। আচ্ছা, তো এবার একটু দেখি যে যদি একজন অথারের জায়গায় দুইজন তিনজন অথার থাকে তখন কি হবে। একজন অথার থাকলে তো একজন অথারেরই লাস্ট নেম, স্যাররা তো লাস্ট নেম ফার্স্ট নেম বুঝেন তাই না? হুম, যেমন ধরেন জিদানুর রহমান, ওনার লাস্ট নেম কি?
রহমান লাস্ট রহমান। আর রহমান। ফার্স্ট নেম হচ্ছে জিদানুর। হ্যাঁ? বা জিদানুর। মনে করেন যে আল কাউসার হোসেন, লাস্ট নেম কি হবে? হোসেন। হ্যাঁ? আচ্ছা, ফার্স্ট নেম আল, মিডল নেম কাউসার। ওকে। এরকম করে। এগুলো আমরা মোটামুটি যে আমরা যখন পাসপোর্ট বানাই তখন খুব ইউজ হয়, তাই না? আচ্ছা। জি স্যার, পাসপোর্টে লাগে। হ্যাঁ, হ্যাঁ, পাসপোর্টের প্রয়োজন পড়ে। তো তেমনি ভাবে এই আমাদের এই যে কি বলে প্লেজারিজমের জন্য আমরা যখন সাইটেশন করি তখনও লাগে। সো অথারের লাস্ট নেমটা লিখবেন এবং তারপরে ইয়ারটা দিবেন। এখন যদি অথার ২ জন থাকে, যেমন এখানে একজন অথারের নাম সেন্ডেক, একজন অথারের নাম ওয়াইস। তাহলে এইভাবে লিখবেন, সেন্ডেক এন্ড ওয়াইস বিলিভড দ্যাট চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন। কিন্তু এটা যদি ব্র্যাকেট বা ওই যে প্যারেনথিসিস স্টাইলে করেন, তখন এই সেন্ডেক এন্ড ওয়াইস এর মাঝখানে যে এন্ডটা, এই এন্ডটা দিবেন হচ্ছে এম্পারসেন্ট সাইন। এইটা দিবেন। কথা বুঝছেন? এম্পারসেন্ট। এটা ইউজ করবেন। এম্পারসেন্ট। ওকে? আচ্ছা, একটা কথা বলেন তো দেখি স্যাররা, যে এইখানে তো ২ জন অথারের মাঝখানে সেন্ডেক এন্ড ওয়াইস এম্পারসেন্ট সাইন দিছে, ভালো। তাহলে এইখানে এইরকম এম্পারসেন্ট সাইন না দিয়ে শুধু এন্ড লিখলো কেন পুরোটুকু? দেখি তো কার মাথায় ধরে জিনিসটা। হুম। স্যার আরেকবার যদি একটু বলতেন। মানে এখানে যেমন ২ জন অথারের মধ্যে আমি বললাম যে আপনি যদি প্যারেনথিসিস স্টাইল ইউজ করেন, তাহলে সেন্ডেক আর ওয়াইজ এর মাঝখানে দিবেন এম্পারসেন্ড এর মাধ্যমে এন্ড। এখানে এন্ড লিখবেন না। কিন্তু আবার ন্যারেটিভ স্টাইলে যখন এখানে এন্ড লেখা আছে, এখানে এম্পারসেন্ট দিলে কি সমস্যা ছিল? স্যার ওটা তো ব্র্যাকেটের ভিতরে ছিল, একটা ব্র্যাকেটের বাইরে, এমন কিছু নাকি? হ্যাঁ, কাছাকাছি। আসলে হয়েছে কি স্যার, যখন আমি এইভাবে লিখি ন্যারেটিভ স্টাইলে, যখন লিখি যে সেন্ডাক এন্ড ওয়াইজ, বা যেমন মনে করেন যে এই ধরেন আসলাম এন্ড নাজমুল, এইভাবে যখন আমরা বলি যে আসলাম এন্ড নাজমুল হ্যাজ ডেভেলপড নিউ মেথড অফ জেনারেটিং ইলেকট্রিসিটি বা সামথিং, তখন হয় কি স্যার, এই এন্ড ধরেন আসলাম এন্ড নাজমুল, ঠিক আছে, বিলিভ দ্যাট সামথিং, এটা সেন্টেন্সের একটা অংশ হয়ে দাঁড়ায়। এই টোটাল সেন্টেন্সটার একটা অংশ হচ্ছে এই সেন্ডেক এন্ড ওয়াইজ এই কথাটুকু। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো সেন্টেন্সের মাঝখানে এই ধরনের এম্পারসেন্ট সাইন ইউজ করতে পারবেন না। কথা বুঝছেন? কিন্তু জি স্যার। এইটুকু একটু খেয়াল করে দেখেন, চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন, এখানে আমার সেন্টেন্স শেষ। এইটুকু হচ্ছে কি এক্সট্রা অংশ, আমার সাইটেশনের জন্য এক্সট্রা অংশ। এই জন্য এখানে আমি এই শর্টকাটটা ইউজ করতে পারি। এটুকু কি বুঝছেন? জি স্যার। আচ্ছা। তো এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যদি ৩ জনের উপরে থাকে, হুম? তাহলে চিন্তা করেন, আহ তাদের একটা উদাহরণ দেখাই। মনে করেন আপনারা গুগল স্কলারের নাম শুনছেন? গুগল স্কলার? ক্লাসে জি বলছিলেন স্যার, তো। এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা ক্লাসে বলছিলাম। থিসিস এর জন্য হ্যাঁ, দেওয়া হয়। বেসিক্যালি এটা রিসার্চ আর্টিকেল সার্চ করার জন্য বের করে, এখানে কোনো ছবি ভিডিও আসবে না। তো আমরা ধরেন এনিথিং একটা 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 রিসার্চ পেপার দেখি, মানে একটা ওপেন করি আর কি, যে কোনো একটা রিসার্চ পেপার একটা ওপেন করলাম। তো সবসময় যে পাওয়া যায় তা না, মাঝে মধ্যে পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় না, বের করি। আচ্ছা, ধরেন এটা একটা রিসার্চ পেপার। এখানে কতজন অথার আছে? স্কট ম্যাকক্লিন, জেমা জে এম রিড, জেসন থমসন, ক্রিস বেবার, নেভিল এ স্ট্যান্টন এন্ড পল এম স্যালমন। অনেকগুলো অথার না? তাইলে ধরেন ওনাদের থেকে আমি কোনো একটা ইনফরমেশন নিলাম, যে আচ্ছা একটা কিছু শিখলাম, তার 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 এই পেপারটা পড়ে আমি কিছু শিখলাম। তো এখন কি আমি লিখতে শুরু করব যে ম্যাকলিন, রিড, থমসন, বেবার, স্ট্যান্টন, হ্যাঁ, সবার নাম দিয়ে তারপরে বলবো যে হ্যাঁ, উনি বলেছেন এই সেই? না। তো তখন প্রপার যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনি একদম প্রথম যে লোকটা থাকে, অর্থাৎ প্রথম লোকটার নাম হচ্ছে ম্যাকলিন, আপনি শুধু ওর নামটা লিখবেন।
আপনি শুধু ওর নামটা লিখবেন ম্যাকলিন, হ্যাঁ, এবং তারপরে লিখবেন হচ্ছে ইটিএএল, হ্যাঁ, তারপরে কি লিখবেন ইটিএএল। তাহলে এই জিনিসটা হচ্ছে, আমি একটু অন্য একটা কালার ইউজ করি, ইটিএএল ডট, এই কথাটা লিখবেন। তো ইটিএল এটা হচ্ছে একটা কোনো ল্যাটিন ওয়ার্ডের হয়তো সংক্ষিপ্ত হতে পারে। এটার অর্থ হচ্ছে ম্যাকক্লিন অ্যান্ড আদার্স, ম্যাকক্লিন এবং অন্যান্য, কথা বলছেন, ম্যাকক্লিন অ্যান্ড আদার্স। তাহলে এটা সহজ সহজ ইংলিশ কি, অ্যান্ড আদার্স, ম্যাকক্লিন এবং অন্যান্যরা আমাদেরকে এই জিনিসটা শেখাচ্ছে। তাহলে তিনজনের উপরে যদি অথার চলে যায়, যেমন এই ক্ষেত্রে দেখেন এখানে সেন্ডেক ইটিএল তখন লিখছে, হ্যাঁ, সেন্ডেক তখন স্যার ইটিএল। সাল কোনটা দিব? সাল তো একটাই, যেমন আমার এই পেপারটা সাল কবে দেখি, হ্যাঁ, পেপারের সাল তো একটাই, যেমন এখানে রাইটার 7 জন, কিন্তু সাল তো ওই যে 2023, ওইটাই দিবেন 2023, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন না? এখানে আমি বলতেছি যে ওখানে তো অনেকগুলো অথার, প্রথম জনের লাস্ট নেমটা দিয়ে সালটা দিয়ে দিবেন হচ্ছে যে, যেই সালের, এই যে 23 সালের পেপার, 23 সালের ইয়া দিবেন। আচ্ছা, দেন আসেন হচ্ছে আর আর কি আছে দেখি, গ্রুপ অথার। তাহলে গ্রুপ অথার মানে কি, এরা হচ্ছে রিয়েল পিপল না, যেমন আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, হ্যাঁ, যেমন একটু আগে আমি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছি, ওদের সংক্ষিপ্ত হচ্ছে বিবিএস। তারপরে আমরা ডব্লিউএইচও চিনি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো কোনো মানুষ না, কিন্তু তার থেকেও তো আমি ইনফরমেশন নিচ্ছি। তো তাকে কিভাবে রেফার করব, ওই সিম্পল, ঠিক আছে, এই যেটা আমি আপনাদের করেও দেখাইছি অলরেডি, যে রিসেন্ট স্টাডি ফ্রম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এত শোস, অথবা আপনি লিখলেন রিসেন্ট স্টাডি শোস, তারপরে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 2022। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্স থেকে আমি যদি 10 বার ইনফরমেশন নেই, তাহলে কি 10 বার ওদের নাম লিখতে হবে? 10টা ইনফরমেশন নিলাম, এটাতে একটা নিছি, আরো যদি 10টা নেই, তো প্রথমবার ওদের ফুল ফরম্যাটটা লিখবেন, তারপরের বার ওদের শর্ট ফরম্যাটটা লিখবেন। তার মানে একদম ফার্স্টে কখনো লেখার সময় কথার কথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে প্রথমবার লিখবেন ইনটেক্স সাইটেশনের সময় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ধরেন কথার কথা 2021 সালে সে কিছু একটা বলছে আমাদেরকে। কিন্তু এর পরে আরো সাবসিকুয়েন্ট যখন একই একই প্রতিষ্ঠানের নাম যখন আরো আসবে, তখন খালি ডাব্লিউএইচও লিখলেই হবে, ডাব্লিউএইচও 2022 বলেছে, এই এটা এটা লিখলেই হবে। বুঝতে পারছেন? মানে বারবার আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলা দরকার নেই। প্রথমবার বলবেন, তারপরে সংক্ষিপ্তটা ইউজ করবেন। বুঝতে পারছেন স্যাররা? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে ইনটেক্স সাইটেশন বুঝলাম। তারপরে হচ্ছে আমরা রেফারেন্স লিস্ট। সো বেসিক্যালি যত আমরা যদি এই আর্টিকেলটা একটু দেখি খেয়াল করে, যে এখানে ইনটেক্স সাইটেশন করছে কিনা, তো এই যে দেখেন ভিতরে ভিতরে কিন্তু ব্র্যাকেট দেওয়া, হুম, যেমন এই যে এই লাইনটা, ফর এক্সাম্পল কারেন্ট এএনআই সিস্টেমস ইনক্লুড গুগলস ডিপ মাইন্ড, ফেসবুক স্পেশাল রিকগনিশন টেকনোলজি, অ্যাপল সিরি, অ্যামাজনস অ্যালেক্সা অ্যান্ড টেসলা অ্যান্ড ওভার সেলফ ড্রাইভিং ভেহিকলস। তাহলে এই অংশটুকু সে কার থেকে নিয়ে আসছে, এই লোকের থেকে নিয়ে আসছে, এই পেপারগুলা থেকে সে এই তথ্যটা পাইছে। এটা সে কিন্তু নিজে লেখে নাই, এই কাপলান এন্ড হেইনলেইন 2019, হ্যাঁ, ওদের সবার থেকে পাইছে। এখানে 3টা পেপারের নাম দেওয়া, একটা দুইটা তিনটা, মাঝখানে মাঝখানে সেমিকোলন দেওয়া। বা যেমন এখানে একটা পেপার, এই ফার্ট 2020, FIRT ফার্ট 2020, এই লোকের এই লোকের থেকে সে এই অংশটুকু জানছে, এই লাইনটুকু। আর এই লাইনটুকু তো সে কিন্তু কপি করে নাই, এই লাইনটুকু সে নিজেই শিখছে, ওর থেকে শিখছে, যার থেকে শিখছে তার কথাটা এখানে মেনশন করে দিচ্ছে। তো এইভাবে আপনি যতজনের থেকে শিখবেন, সবার নাম আপনার অ্যাসাইনমেন্টের শেষে একদম সিরিয়াল ওয়াইজ মেনশন করে দিতে হবে। এটারই নাম হচ্ছে রেফারেন্স লিস্ট। স্যাররা কি দেখতে পাচ্ছেন? যত জনের থেকে সে শিখছে, সবার নাম টোটাল বিবরণ সহকারে সে রেফারেন্স লিস্টে দিয়ে রাখছে। এটা কি দেখতে পাচ্ছেন স্যাররা?
জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার হ্যাঁ, দেখা যাচ্ছে। তার জি মানে স্যার দেখা যাচ্ছে। যতজন এই এখানে না হলেও 70 থেকে 80টা পেপারের নাম দেওয়া আছে, এই প্রত্যেকটা পেপার থেকে সে হেল্প নিচ্ছে এবং তাদের সবাইকে সে সম্পূর্ণ একদম, মানে আপনি যে কোনো একটা লিঙ্কের চাপ দেন ওই পেপারটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো লিঙ্কে চাপ দিলে ওই পেপারটা ওপেন হয়ে যাবে। তো এই রেফারেন্স লিস্টটা কিভাবে লেখে এটা আমরা মনে হয় এ দূরই দেখতে পারবো আজকে, আর একটু পড়া আছে। যাই হোক, যতটুকু থাকবে আমি আপনাদেরকে রেকর্ডেড কন্টেন্ট দিয়ে দিব, আর অ্যাসাইনমেন্টের ব্যাপারেও এই রেকর্ডেড কন্টেন্টের মধ্যে বলে দিব। কারণ আসলে এটা পড়াইতে একটু সময় লাগে, আপনাদের মানে ক্লাসেও বলছিলাম যে এই টপিকটা পড়াইতে একটু টাইম লাগে, কারণ টপিকটা প্রথমত নতুন, প্লাস অনেক কিছু প্র্যাকটিক্যালি দেখাইতে হয়। তো আমরা একটা ডক্স খুলি ধরেন। হুম, তো মনে করেন যে আমার এখানে কিছু কিছু অ্যাসাইনমেন্ট লেখা আছে। হ্যাঁ, কিছু আমার অ্যাসাইনমেন্ট আছে, তো আমি অ্যাসাইনমেন্ট করতেছিলাম। তো আমার অ্যাসাইনমেন্টটা এখানে শেষ হয়েছে না, এইখান থেকে রেফারেন্স লিস্ট লিখবেন না, এখান থেকে এরকম এন্টার এন্টার চাপ দিতে 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 একটা নতুন পেজে যাবেন, ঠিক আছে? নতুন পেজে যাবেন এবং এইখানে মাঝে মাঝে নিবেন, মাঝে নিয়ে লিখবেন হচ্ছে রেফারেন্সেস। রেফারেন্সেস, এই লেখাটা বোল্ড করবেন, একটু সাইজেও বড় করতে পারেন। এই লেখাটা বোল্ড করবেন এবং সাইজে বড় করবেন। পারবেন না স্যাররা? জি স্যার। জি স্যার। এইবার কয় পেজ লেখা লাগবে স্যার? কোনটা কয় পেজ লেখা লাগবে স্যার? টোটাল ইয়াটা, অ্যাসাইনমেন্টটা। অ্যাসাইনমেন্ট বিষয়ে পরে বলবো। অ্যাসাইনমেন্ট অনলি 300 ওয়ার্ড, সর্বোচ্চ 2 পেজ হবে, 1-1.5 পেজ হবে, এর বেশি হবে না, খুবই ছোট অ্যাসাইনমেন্ট। কিন্তু এই অ্যাসাইনমেন্টের স্পেশালিটিটা হচ্ছে স্যার, এখানে আপনি কোনো ধরনের প্লেজারিজম আনতে পারবেন না, কোনো এআই ইউজ করতে পারবেন না। আপনি ইন্টারনেট থেকে শিখবেন এবং যত ইনফরমেশন ইউজ করবেন প্রত্যেককে রেফার করবেন, প্রত্যেককে সাইট করবেন। এটাই হচ্ছে এই অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য। এখানে অ্যাসাইনমেন্টটার ভলিউমটা গুরুত্বপূর্ণ না, যে কত পৃষ্ঠা লিখলাম বা কত বড় করলাম, বুঝছেন বিষয়টা? এটা নিয়ে আমি আচ্ছা ঠিক ওই আছে। ওই ভিডিওর মধ্যে আরেকটু ডিটেল বলে দিব। তো আমরা এই যে রেফারেন্স সেকশনটা একটু দেখি, যে এখানে আমরা যেহেতু লেখালেখি শুরু করব, তো এটাতে আসতেছি। হ্যাঁ, এটাতে আসতেছি, আরো আরো আসবো। তো এবার প্রথমে আমরা দেখি হচ্ছে যে জার্নাল আর্টিকেল। তাহলে জার্নাল আর্টিকেল হচ্ছে বিভিন্ন রিসার্চ পেপার, যেমন এটা একটা রিসার্চ পেপার, এই যে আপনাদের সামনে যেটা আমি খুলছি, এটা একটা রিসার্চ পেপার এবং এটা একটা সাইন্টিফিক জার্নালে এটা পাবলিশ হয়েছে। তাহলে জার্নাল কি জিনিস? জার্নাল হচ্ছে এরকম অনেকগুলা ভলিউমে তারা বছরে কতগুলা পেপার পাবলিশ করে, এই পেপারগুলো হচ্ছে গবেষণাপত্র বা রিসার্চ পেপার। আর এই রিসার্চ পেপারগুলোই আমরা সব ইউনিভার্সিটির, বড় বড় ইউনিভার্সিটির প্রফেসররা, স্টুডেন্টরা, হ্যাঁ, টিচাররা, আমরা আমরা এগুলো লিখি, আমরা পড়ি এবং এর মাধ্যমেই আস্তে আস্তে নতুন টেকনোলজি, জ্ঞান বিজ্ঞান যাই আসতেছে না কেন, এই রিসার্চ পেপারগুলোর মাধ্যমেই আসে। তো রিসার্চ পেপার কোথায় পাবলিশ হয় বলেন? জার্নালে। রিসার্চ পেপার কোথায় পাবলিশ হয়? জার্নালে। জার্নালে। হ্যাঁ, তাহলে এখন যদি কেউ বলে যে জার্নালে পাবলিশ করছি, তাহলে বুঝতে পারবেন না ও কি বলতেছে। তো দেখি যে কিভাবে একটা রিসার্চ পেপার পাবলিশ করতে হয়। তো এখানে গাইডলাইনটাও দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কেও যেতে পারেন, আর আমি এখানেও লিখে রাখছি। তো একটু খেয়াল করেন দেখি। প্রথমেই হচ্ছে রাইটারদের নাম, লাস্ট নেম, কমা, ফার্স্ট নেম ইনিশিয়াল, ডট, মিডল নেম ইনিশিয়াল। তার মানে হচ্ছে, মনে করেন আমি উদাহরণ দেই, ধরেন মঞ্জুরুল আলম মাহি, তো ওনার নামটা লিখতে হবে এইভাবে, মাহি, কমা, মঞ্জুরুলের এম, ডট, আলমের এ, ডট। বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাইলে ধরেন মিয়াজি মোহাম্মদ, মানে স্যারের নাম কি মোহাম্মদ আসলাম মিয়াজি না? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার নামটা কিভাবে লিখবো? ধরেন আপনি দ্বিতীয় অথার, তাহলে একটা কমা দিলাম। তাহলে ওনার লাস্ট নেম কি? মিয়াজি, কমা,
মোহাম্মদ আসলাম, তাহলে কি হবে? এম ডট এ এ, ডট। কথা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। কারো কি এটা কনফিউশন লাগতেছে? হুম। না, কনফিউশন না তো স্যার। লাগতেছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা অথারের নেমগুলা সিরিয়াল ওয়াইজ লিখতে থাকবো। তাইলে এই পেপারটাই যদি আমি সাইট করতে চাই, ধরেন এই পেপার থেকে আমি অনেক কিছু নিছি, বা একটা জিনিস, একটা ডেফিনেশন, বা একটা একটা ইনফোগ্রাফ, হ্যাঁ, একটা স্ট্যাটিস্টিক্স আমি এই পেপারটা থেকে নিছি। তাহলে ওদের নামটা কিভাবে লিখবো স্যার? ম্যাকলিন, কমা, এস ডট, তারপরে একটা কমা দিব। রিড, কমা, জি ডট জে ডট এম ডট, তারপর আবার একটা কমা দেবো, থমসন, কমা, জে ডট। এইভাবে একটা একটা করে সিরিয়াল ওয়াইজ লিখতে থাকবে। ব্যাপারটা বুঝছেন? হ্যালো? স্যার, স্যার মূল টপিকে যেই মানে যার কাছ থেকে লেখাটা লিখতেছি রেফারেন্স হিসেবে ওর নামটাই তো লিখবো রেফারেন্সে, তাই না? হ্যাঁ, ইনটেক্সট সাইটেশন মানে মূল টপিক বলতে আপনি বলতে বোঝাচ্ছেন যে ভিতরের লেখায়। তাহলে ভিতরের লেখায় হ্যাঁ, বলছিলাম যে যদি একজন থাকে তাহলে ধরেন শুধু ম্যাকলিন, তাহলে ম্যাকলিন লিখবেন। আবার ধরেন ম্যাকলিনও আছে, থমসনও আছে, তাহলে ম্যাকলিন এন্ড থমসন লিখবেন। কিন্তু যদি এরকম ৬-৭ জন হয়ে যায়, মানে ২ জনের উপরে গেলে, তখন কিন্তু আর সবার নাম লিখবেন না। তখন কি লিখবেন? কে বলতে পারবে? ওই যে স্যার এট অল হ্যাঁ, দিছিলেন স্যার। এট অল, হ্যাঁ, ইটিএল, এট অল, এটা লিখতে হবে। গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে আরেকটু আগাই এবার। তো এইভাবে আমরা নামগুলা লিখবো। আচ্ছা, নাম লেখার পরে একটা ডট চিহ্ন দিয়ে পাবলিকেশন ইয়ার। তাহলে এই পেপারটা কবে পাবলিশ হয়েছে একটু বড় করলে দেখা যাবে, ২০২৩। তাইলে এই যে ডট দেওয়ার পরে আমরা কি দিব? ২০২৩ ডট। খেয়াল করেন, এখানে নামগুলা দিছে। আচ্ছা, এখানে দেখেন, এটা কমা, আমি তো কমা কমা দিছি। এখানে যদি ২ জন অথার থাকে, মাঝখানে লিখবেন এন্ড, কারণ এখানে তো ২ জনই। কিন্তু যদি ৬-৭ জন থাকে, তাহলে প্রত্যেকের নাম কমা 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 দিয়ে একদম লাস্টেরটার আগে লিখবেন এন্ড। এরপর ওই লোকের নামটা শেষ করার পর একটা ডট চিহ্ন দিবেন, পাবলিশিং ইয়ারটা দিবেন, আবার একটা ডট চিহ্ন দিবেন, এরপরে আবার একটা স্পেস দিয়ে আমরা নেক্সট কাজ শুরু করব। নেক্সটে লিখবেন টাইটেল অফ দ্য আর্টিকেল। তাহলে আমরা টাইটেলটা কপি করে নিয়ে আসি। এই যে এটা আমাদের টাইটেল, কপি করলাম, পেস্ট করলাম। টিটা বোধহয় আসে নাই। এ সিস্টেমিক, তারপরে আবারও একটা ডট। তাহলে দেখেন, অথারের নাম ডট, তারপরে পাবলিশিং ইয়ার ডট, তারপর হচ্ছে যেটা থেকে নিছি, যেই টপিকটা এটা যে পড়লাম, এটার যে টাইটেল, এই টাইটেল। আচ্ছা, তারপরে আবার ডট। এরপরে কি হবে? নেম অফ দ্য জার্নাল, ওই যে বললাম জার্নালের মধ্যে পাবলিশ হয়, ওই জার্নাল। তাহলে দেখি তো এই আর্টিকেলের মধ্যে নেম অফ দ্য জার্নাল আছে কিনা। আছে। কি? জার্নাল অফ এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো লিখে ফেলি, চলেন, জার্নাল অফ এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিসের নাম ছিল স্যার? এটুকু কিসের নাম লিখলাম যে বলেন? জার্নালটায় পাবলিশ হ্যাঁ, হয়েছে যে ওই জার্নাল। জার্নালটায় পাবলিশ হচ্ছে। ভেরি গুড। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবেন, এই জার্নালের নামটা ইটালিক ফরম্যাটে লিখতে হবে। তাহলে আমাকে এই জার্নালের অংশটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করে ইটালিক করে দেন। ঠিক আছে? ওকে। তারপরে কমা, এবারে কিন্তু দাঁড়ি না, এরপর হচ্ছে কমা। কমা দেওয়ার পরে দিতে হবে হচ্ছে ভলিউম নাম্বার। তো ভলিউম নাম্বার কোথায় পাবো? ওই আর্টিকেলের মধ্যেই পাবো। ধরেন এখানে লেখা আছে কত? ভলিউম নাম্বার ৩৫। তাহলে আপনাকে লিখতে হবে ৩৫। লিখলাম ৩৫। ঠিক আছে? কিন্তু মজার বিষয় হচ্ছে এই ভলিউম নাম্বারটা আবার ইটালিক। ঠিক আছে? তার মানে হচ্ছে বেসিক্যালি এই কমা দেওয়ার পরে এই ৩৫ বা ভলিউম নাম্বারটাও ইটালিক ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা,
তারপরে কি করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথিসিস, এবং এটার ভিতরে লিখতে হবে ইস্যু নাম্বার। তো এবার আবার পেপারে যাই, দেখি ইস্যু নাম্বার আছে কিনা। ইস্যু নাম্বার 5, এখানে যে নম্বর 5 দেওয়া আছে এটা হচ্ছে ইস্যু নাম্বার। তো সেটা আবার লিখতে হবে কি ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে লেখেন 5, তারপরে আবার একটা কমা, আবার একটা কমা। এবং মজার বিষয় হচ্ছে যে ভলিউম নাম্বারটা ইটালিক, কিন্তু ইস্যু নাম্বার আবার নট ইটালিক, এগুলো আবার ইটালিক। তারপরে দিতে হবে পেজ নাম্বার। তো হ্যাঁ, আর বেশি সময় লাগবে না, একটাই পড়াবো আজকে, এরপরে আবার অন্যদিকে যাব। এরপরে দেখো ইস্যু নাম্বার দিলাম, পেজ নাম্বার হচ্ছে 649 থেকে 663। এই যে দেখবেন পেজ নাম্বার আছে, এই যে 650, হ্যাঁ 651, 652, মানে যেই জার্নালটায় পাবলিশ হয়েছে সেই জার্নালে 649 থেকে 663-র মধ্যে এই পেপারটা আছে, এটাও লিখতে হবে। তো 649 থেকে 663। আচ্ছা, তারপরে কি ডট, এই যে দিলাম আবার ডট। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে ডিওআই অথবা ইউআরএল লিঙ্ক। ঠিক আছে, তাইলে আপনি চাইলে ইউআরএল লিঙ্ক, অর্থাৎ এই যে পেপারটা এই পেজটা থেকে পাইছি না, আপনি এটার লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করতে পারেন। ঠিক আছে, অথবা ডিওআই, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, হ্যাঁ যেটা আমি আলাদা একটা ইয়া করছি যে ডিওআই কি জিনিস। বেসিক্যালি আপনি যে কোনো আর্টিকেল যখন পাবলিশ করেন, আপনার এই আর্টিকেলটাকে একটা ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নাম্বার দেওয়া হয়। এটা একটা ইউনিক নাম্বার, এবং এই নাম্বারটা বের করার সিস্টেম হচ্ছে ক্রসরেফ নামে একটা ওয়েবসাইট আছে। এই ক্রসরেফ ওয়েবসাইটটায় যাবেন, এবং যে কোনো, ধরেন আমার তো আর্টিকেলটার নাম এটা ছিল না, এই নামটা লিখে ওই ক্রসরেফে পেস্ট করবেন। ক্রসরেফে পেস্ট করলেই দেখবেন যে ওরা একটা ডিওআই নাম্বার দিবে। হুম, এই যে স্কট ম্যাকক্লিন জেমা, এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা আপনি করবেন কি কপি করে নিন। ধরেন এটা কপি লিংক অ্যাড্রেস, এবং বেসিক্যালি আমার যে রেফারেন্সের যেটা লিখতেছিলাম এখানে সেটা পেস্ট করবেন, এবং একটা স্পেস চিহ্ন দিয়ে দিবেন। দেখবেন যে এটা লিংক আকারে দেখা যাচ্ছে, এবং এই লিংকটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যদি আপনি পেস্ট করেন, একদম ঠাস করে দেখবেন পেপার চলে আসছে, এই পেপারটা চলে আসছে। সো ডিওআই নাম্বারটা দিবেন, এবং একদম শেষে কোনো ডট দিবেন না, এটা ফাঁকা থাকবে। এরপরে পরেরটায় চলে যাবেন, এরপরে আরো 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 সামথিং সামথিং হবে। আচ্ছা, এটুকু কি বুঝছেন স্যাররা? স্যার কয়েকবার পড়তে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা প্র্যাকটিসের বিষয়, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন থিসিসে যাবেন তখন কিন্তু স্যার এই জিনিসটা এরকম আমি যেভাবে হাতে কলমে শিখাচ্ছি এভাবে কেউ শিখাবে না। তখন যা সিম্পলি বলবে ঠিক করে নিয়ে আসো, নাইলে তোমাদের আমি পাস দিব না। ঠিক আছে, স্যার আমরা তো অ্যাসাইনমেন্টটা তো আর কোনো জার্নালে পাবলিক করতেছি না, ওটা কি হ্যাঁ লেখা হ্যাঁ, লেখা অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি স্যার ছোট পরিসরে প্র্যাকটিস, এটাও আমি একটু মানে একটু স্ট্রং ভাবেই দেখবো। কথা বুঝতে পারছেন? তবে এত টেনশনের কিছু নাই, আমি তো আর এত স্ট্রিক্ট না। আপনারা চেষ্টা করেন, আমি আমি চাই আপনারা চেষ্টা করেন, শিখেন, আপনাদের নলেজে আসুক বিষয়টা। তো আমাদের আচ্ছা যেহেতু ঠিক সময় আছে শেষ, আমরা আপাতত অ্যাটেন্ডেন্সটা নিয়ে এখানে লাইভ ক্লাসে এন্ড করতেছি, কিন্তু আমি ক্লাসটার আরেকটা রেকর্ডেড কপি দিব, আজকেই দিব। ওইটার মধ্যেই মূলত বলা থাকবে অ্যাসাইনমেন্ট কি, কেমনে লিখবেন ইত্যাদিতে। ঠিক আছে, এরপর আমরা আচ্ছা ঠিক ঠিক আছে আছে স্যার। নেক্সট ক্লাসে, বা আমরা আরো যদি প্রয়োজন পড়ে আমরা একটা ছোট অনলাইন ক্লাসের আয়োজন করে আরো কথাবার্তা বলবো। আপাতত আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, কারণ গুগল মিটটা আবার ফ্রি ভার্সন তো, বেশি সময় নেই, বন্ধ হয়ে যাবে। সাজিদ মাহমুদ, জুয়েল রানা, ইয়েস স্যার। জিদানুর রহমান, Yes, sir. সোমা বিশ্বাস, লুবনা আক্তার, মঞ্জুরুল আলম মাহি, ইয়েস স্যার। এমডি আল কাউসার হোসেন, Yes, sir. সৈয়দ মাহিদুল আরিফিন ফাহিম, আশরাফ বিন মহসিন, ইয়েস স্যার। নোমান, এমডি আসলাম মিয়াজি,
প্রেজেন্ট স্যার। এমডি মাহফুজ, এমডি সোহাগ আলী, ইয়েস স্যার। এমডি জোবায়ের হোসেন, নাজমুল হোসেন। জি স্যার। আচ্ছা, কেউ আছেন মিস গেছে বা নজরুল আগে ইসলাম আগে তো ছিলেন? আছে, আপনি অ্যাবসেন্ট দিয়ে দিছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ আর কেউ কেউ বাকি নাই স্যার। বা আগে ছিল, হয়তো কোনো কারণে এখন দেখাচ্ছে না, এরকম কেউ ছিল? Aslam না মনে Niyazi, হয় sir. না। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে কোনো কোশ্চেন বা কনফিউশন? আমি ক্লাসের রেকর্ডিংটা না দিব, স্যার। আর আরো একটা পার্ট করব, কারণ ওই যে বললাম যে এটা পড়াইতে আমার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে। যেহেতু টাইমটা অনেক কমে গেছে, এই জন্য পারতেছি না। আবার আপনাদের তো আরেকটা ক্লাসও আছে। তো ওই ক্লাস ঠিক আছে অলরেডি শুরু তাহলে। হয়ে যাবে আর কি এখন। হ্যাঁ, তাহলে ছুটি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।